আজ আমরা একটু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে জানার আগে আমাদের সবার আগে জানতে হবে যে ইনফ্লুয়েঞ্জাটা কি। ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাল ইনফেকশন, সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে ঘটে থাকে। সেটা দুরকমভাবে হতে পারে। ধরুন, এক জায়গায় অনেকগুলো কেসের ইনফ্লুয়েঞ্জা আউটব্রেক ঘটলো অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে, সেটাকে বলা হয় ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক। আবার ধরুন, প্রতি বছর সিজন চেঞ্জের সময় একটা করে ইনফ্লুয়েঞ্জার আউটব্রেক ঘটছে, যেটাকে বলা হয় সিজনাল ইনফ্লুয়েঞ্জাল আউটব্রেক। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বেসিক্যালি তিন রকমের হয়: ইনফ্লুয়েঞ্জা এ, বি এবং সি। এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা সি অতটা ইম্পর্টেন্ট নয়, এটা কিছু স্পোরাডিক কেস মাত্র করে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ। তবে এখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এশিয়ান কিছু কিছু দেশে ইনফ্লুয়েঞ্জা বি এর প্রকোপও বেড়েছে, প্রচণ্ড হারে বেড়েছে। এটা কিন্তু আমাদের সবার মনে রাখা দরকার। এবং এই যে সিজনাল ফ্লু যেটা হচ্ছে, তার একটা মেজরিটি পোর্শন কিন্তু ইনফ্লুয়েঞ্জা বি করছে। এবং সেটা আমাদের ডক্টর পারভেজ কৌল ফ্রম শ্রীনগর, তিনি কিন্তু তার পেপারে দেখিয়েছেন যে ভারতবর্ষে ইনফ্লুয়েঞ্জা বি এর প্রকোপ অনেকটাই বেড়ে গেছে। এবার আসা যাক, এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা আমাদের শরীরে কি কি করে। শরীরে বেশিরভাগ ক্ষেত্রে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করে, নাক, কান, গলা এগুলোতেই ইনফেকশন করে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে খুব কম লোকই ভোগেন ইনফেকশনে, এবং সেটা হলে সেটাকে আমরা বলি ভাইরাল নিউমোনিয়া বা প্রাইমারি ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া। প্রাইমারি ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া কাদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয় এবং ইমিউনো কম্প্রোমাইজড লোকেদের বেশি হয়। ইমিউনো কম্পিটেন্ট অ্যাডাল্টদের বা যাদের ইমিউনিটি ভালো সেরকম অ্যাডাল্টদের খুব একটা বেশি হয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রাইমারি ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়ার থেকেও তারপরে হওয়া সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে কোনো ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনের পরে কিন্তু একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে। এবং অনেক পেশেন্ট ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়াতে যতটা না বেশি ভোগে, তার থেকে বেশি ভুগতে পারে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে। এবং এই যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, এটা করে কে না স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, আর ড্রেডফুলি করে স্ট্যাফোডিয়াস এমআরএসএ বলে একটা জীবাণু আছে। সেই জীবাণু দ্বারা যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়, তাহলে কিন্তু খুব ডেডলি হয়ে যেতে পারে। আবার অনেক রুগী আছে যাদের মিক্সড ইনফেকশন হয়, ভাইরালও হলো ব্যাকটেরিয়ালও হলো। এবং খুব সিভিয়ার নিউমোনিয়া হলে সেটাকে আমরা এআরডিএস বলি। এটা হচ্ছে সব থেকে খারাপ ফর্ম। প্রসঙ্গত বলে রাখি যে এই নিউমোনিয়া ছাড়াও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা আমাদের শরীরে ঢোকার পর অনেক অর্গানকে ইনভলভ করতে পারে। তার মধ্যে দুটো কমন অর্গান কি না, হার্ট এবং নিউরো। তা হার্টে কি কি করতে পারে? এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এবং পেরিকার্ডাইটিস। যেমন আমরা বলেছিলাম স্ক্রাব টাইফাসের সময় যে প্রচুর মায়োকার্ডাইটিস হচ্ছে, হার্ট ফেলিওর নিয়ে পেশেন্ট আসছে, ইনফ্লুয়েঞ্জাতেও সেরকম হতে পারে। আবার নিউরোলজিক্যালি কি কি হতে পারে? অ্যাকিউট সেরিভেলার অ্যাটাক্সিয়া হতে পারে, ট্রান্সভার্স মায়ালাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে, গুলেনবারি সিনড্রোম। দেখবেন কিছুদিন আগে একটা খবর রটেছিল চারিদিকে যে পুনেতে প্রচুর গুলেনবারি সিনড্রোম হচ্ছে। তো ইনফ্লুয়েঞ্জা অ্যাটাকের পরেও কিন্তু, ইভেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনের পরেও অনেক ক্ষেত্রে গুলেনবারি সিনড্রোম, যদিও খুব রেয়ার, হয়ে থাকে। সুতরাং একটা কথা মনে রাখতে হবে যে ইনফ্লুয়েঞ্জা, আমরা ভাবি কি এই তো ইনফ্লুয়েঞ্জা জ্বর। বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেটাই সত্যি। 90% ক্ষেত্রে, 95% ক্ষেত্রে সেটা এরকমই হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। কিন্তু 5 to 10% ক্ষেত্রে সেটা ভয়ঙ্করও হতে পারে এবং আপনার প্রাণটিও কেড়ে নিতে পারে। আর এইখানেই বেসিক্যালি ভ্যাকসিনেশনের সার্থকতা। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন আপনি নেবেন কেন? কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন নিলে আপনার অ্যাকিউট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, প্রায় 86%। সিভিয়ার হসপিটালাইজেশন, হ্যাঁ, হসপিটালাইজেশন রেটটা অনেকটা কমে যাবে, প্রায় 68% রেট কমে যাবে যদি আপনার আগে থেকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন নেওয়া থাকে।
মৃত্যুর হার অনেকটা কমবে। 81% হার মৃত্যুর হার কমবে। এই জন্যই আপনার কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া উচিত। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দু রকম হয়। আমরা যেটা নিই ইউজুয়ালি ইনফ্লুভ্যাক টেট্রা, ফ্লু কোয়াড্রি, এরকম এগুলো হচ্ছে সব কিল্ড ভ্যাকসিন। আর একটা আছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, কিন্তু সেটা পুরো মার্কেট থেকে চলে গেছে, কারণ সেটাতে অনেক ব্যাপার ছিল, অনেক রুগীকেই দেওয়া যেত না, সেই জন্য সেটা আর নেওয়া হয় না, সেটা মার্কেট থেকে উঠে গেছে। সুতরাং আমরা যা ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করব সেটা কিন্তু সবই কিল্ড ভ্যাকসিন। এবার আসা যাক কারা এই ভ্যাকসিন নেবে। এক কথায় যদি বলেন, 6 মাসের ঊর্ধ্বে যে কেউ নিতে পারে, যে কোনো এজ গ্রুপের লোকজন নিতে পারে, যে রোগী থাকুক না কেন সে নিতে পারে, ঠিক আছে, 6 মাসের ঊর্ধ্বে। এবার হচ্ছে কিন্তু কিছু স্পেসিফিক গ্রুপ অফ পিপল আছে যাদের জন্য এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। কারা সেই গ্রুপ? প্রেগনেন্ট লেডি, গর্ভবতী মায়েরা, প্রেগনেন্ট লেডি, যারা প্রেগনেন্সি পজিটিভ হয়েছেন, যাদের সন্তান ধারণ করতে চলেছেন বা করছেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তারা হাই রিস্ক গ্রুপ। তাদের যদি ইনফ্লুয়েঞ্জা হয় সেটা মারাত্মক হয়ে যেতে পারে। সেই জন্য প্রেগনেন্সির যে কোনো ট্রাইমেস্টারই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন দেওয়া যেতে পারে, ইভেন ফার্স্ট ট্রাইমেস্টারেও দেওয়া যেতে পারে। আর কারা গুরুত্বপূর্ণ? লেস দ্যান 5 ইয়ার্স, মোর দ্যান 65 ইয়ার্স, খুব বাচ্চা এবং বয়স্ক লোকেরা। আর কারা গুরুত্বপূর্ণ? যদি ধরুন কারোর কোমরবিডিটি আছে। কোমরবিডিটি কীরকম? আপনি একটা লাংসের রোগে, ধরুন অ্যাস্থমা, সিওপিডি, ব্রঙ্কিয়েক্টেসিস অনেক দিন ধরে ভুগছেন, আপনার লিভারের ক্রনিক ডিজিজ আছে, কিডনির রোগ আছে, হার্টের রোগ আছে, ডায়াবেটিস আছে, নিউরোলজিক্যাল ডিজিজে ভুগছেন, আপনার ক্যান্সার আছে, বা কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, তাদেরকে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন নেওয়া মাস্ট। এবার আসা যাক যে যেখানে সিওপিডি গাইডলাইন বলছে 6খানা ভ্যাকসিনেশন নিতে হবে, আমরা কি সত্যিই অতটা অ্যাফোর্ড করব? প্রতিটা ইন্ডিয়ান পারে করতে? কারণ আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন খারাপ। ইভেন নিউমোনিয়া ভ্যাকসিনের দাম কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের থেকেও বেশি। তাহলে যদি প্রশ্নটা আসে যে আপনাকে একটা ভ্যাকসিনে নিতে হবে, আপনি কোনটা নেবেন? আমি বলবো উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন। কেন? কারণ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের দাম রিলেটিভলি অনেক কম, কস্ট এফেক্টিভ ভ্যাকসিন। তাছাড়া আমি আগেই বললাম যে ইনফ্লুয়েঞ্জার পরে কি হয়? সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। তাহলে আমাদের যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়াগুলো হয় সেটা অনেকটাই কিন্তু পোস্ট ইনফ্লুয়েঞ্জা ফেজে হয়। সুতরাং আপনি যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে রাখেন, তাহলে পরোক্ষভাবে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার অনেকটা কমে যাচ্ছে, অটোমেটিক্যালি নিউমোনিয়াটাকেও অনেকটা গার্ড করে দিচ্ছে। তাই যদি আপনাকে একটা ভ্যাকসিন নিতে হয় সেটা হবে ইনফ্লুয়েঞ্জা, যদি দুটো ভ্যাকসিন আপনি নিতে পারেন সেটা হবে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন। নিউমোনিয়া ভ্যাকসিন নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। এবার পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসছে, যে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা কখন নিতে পারি? এটা খুব গুরুত্বপূর্ণ এবং সব থেকে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, যে আপনি কখন নেবেন, এপ্রিলে নেবেন, অক্টোবরে নেবেন, না নভেম্বরে নেবেন? উত্তরটা হচ্ছে আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার অনুযায়ী আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে। মানে ধরুন আপনার এলাকায় শীতকালে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ সব থেকে বাড়ে, তাহলে আপনাকে ভ্যাকসিন নেওয়া উচিত অক্টোবরে। যদি ধরুন আপনার এলাকায় বর্ষাকালে ইনফ্লুয়েঞ্জার আউটব্রেক বেশি ঘটে, সেক্ষেত্রে নেওয়া উচিত কখন? এপ্রিলে। আবার ধরুন কিছু কিছু এলাকায় আছে বর্ষাকালেও হয়, শীতকালেও হয়, আমি বলবো সেক্ষেত্রে দুবার ফ্লু শট নিন বছরে। যদিও আমার এই কথাটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড, কিন্তু গাইডলাইনে আসেনি। সুতরাং আপনারা কাউকেই বলবেন না যে বছরে দুবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একবারই। ধরুন আপনি সিমলা, হিমাচল প্রদেশ, কুলু, মানালি, কাশ্মীর, ইভেন দিল্লিতেও বাস করেন, সেখানে কিন্তু ইনফ্লুয়েঞ্জার আউটব্রেক শীতকালে বেশি ঘটে, তাহলে আপনি নিন অক্টোবরে। আবার যদি আপনি সাউথে যান, সেখানে অনেক ক্ষেত্রেই বর্ষাকালে ইনফ্লুয়েঞ্জার আউটব্রেক ঘটে, সেক্ষেত্রে আমরা এপ্রিলে নিতে বলি। তবে এক কথায় যদি বলা যায় যে আপনি যে কোনো সময় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে পারেন। আমার বেশিরভাগ পেশেন্ট সেপ্টেম্বর অক্টোবরে পায়। তবে
ধরুন আপনি অক্টোবরে মিস করে গেছেন, আপনার ডিসেম্বরে মনে পড়লো যারে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তো নেওয়া হয়নি, নিয়ে নিন, দেরি না করে নিয়ে নিন। এবার প্রশ্নটা হচ্ছে কখন নেবেন। ধরুন আপনার প্রচণ্ড জ্বর সর্দি কাশি হয়েছে, আমি কিছুদিন আগেও বলেছি যে হ্যাঁ আপনি একটু ওয়েট করুন, হ্যাঁ ইনফেকশনটা কমে যাক তারপরে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবেন না। রিসেন্ট গাইডলাইন বলছে ইভেন আপনার ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন থাকার সময়ও, নিউমোনিয়া থাকার সময়ও আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন নিতে পারেন। ঠিক আছে, ধরুন আপনি অ্যান্টিভাইরাল খাচ্ছেন একদিকে, আবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন। হ্যাঁ এটাই যুক্তিসম্মত, এটাই যুক্তিসম্মত। আর একটা প্রশ্ন উঠে আছে যে স্যার আমাকে কি 1-2 মাসের একটা গ্যাপ রাখতে হবে নাকি ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিনের মধ্যে? প্রশ্নটা হচ্ছে না, একেবারেই না। আগে একটা ব্যাপার ছিল যে আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিন 1-1.5 মাস পরে বা 2 মাস পরে আবার নিউমোনিয়া ভ্যাকসিন নিন। এখন বক্তব্য হচ্ছে আপনি একই দিনে দুটো ভ্যাকসিন নিতে পারেন, কিন্তু দুটো আলাদা সাইটে। ধরুন আপনি ডান হাতে নিলেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, বাঁ হাতে নিলেন নিউমোনিয়া ভ্যাকসিন, একই দিনে নেওয়া যায়। এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটাই কিন্তু বৈধ, কারণ ইন্ডিয়ান পপুলেশন, ইন্ডিয়ান অ্যাজ আ পেশেন্ট তারা কিন্তু খুবই কেয়ারলেস। হার্ডলি তারা আবার চেম্বার দিয়ে যাবে, তারা সেকেন্ড টাইম বা ফলো আপে যেয়ে ডাক্তারের সাথে আলোচনা করে ভ্যাকসিন নেওয়ার মানসিকতা তাদের মধ্যে নেই বললেই চলে। খুব কম কম কিছু পেশেন্টের মধ্যেই আছে। তো সেক্ষেত্রে উচিত যে ধরুন আপনি আপনার আন্ডারে বা আপনি কোনো নিউমোনিয়া পেশেন্টকে দেখছেন, সেই নিউমোনিয়া পেশেন্টটা হসপিটালে সুস্থ হয়ে গেল, আপনি ছুটির দিন তার বাঁ হাতে বা ডান হাতে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিন, অন্য হাতে নিউমোনিয়া ভ্যাকসিন দিয়ে তাকে ছুটি করে দিন। সে যদি ফলো আপে নাও আসে তাহলেও সে একটা প্রোটেকশন পাচ্ছে। তাহলে দুটো ভ্যাকসিনের মধ্যে কোনো রকম গ্যাপ রাখার দরকার নেই। এটাই কিন্তু আধুনিক তথ্য, এবং এ নিয়ে ভারতবর্ষে সমীক্ষাও হয়েছে। এত কিছুর পরেও অবশ্যই ভ্যাকসিন নিয়ে সচেতনতা মানুষের মধ্যে এখন অনেক বেশি, তাহলেও এখনও অ্যাডিকুয়েট অনেক পপুলেশন আছে যারা ভ্যাকসিন পাচ্ছেন না। আমার মনে হয় আজকের এই ভিডিওটা সত্যিই আপনাদের কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, যদি মনে হয় অন্যের মধ্যে এই ইনফরমেশনগুলো ছড়িয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ, তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। আমি আবার একটা ভিডিও নিয়ে আসব, সেটা নিউমোনিয়া ভ্যাকসিনের উপর। ইচ্ছা আছে পরবর্তী হারপিস জোস্টার ভ্যাকসিন, আরএসভি ভ্যাকসিন, পার্টুসিস ভ্যাকসিন এগুলো নিয়েও ভিডিও বানাবো। আজকের মতো এইটুকুই। গুড নাইট, ভালো থাকবেন।